ধীরে ধীরে এসো বাবা, গ্রামের পথ একদম ভালো নয়। আর পথ এই ভর দুপুরে কোথায় যে যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে বাবা অমল, আমরা কোথায় যাচ্ছি রে? এই রোদ্দুরের মধ্যে যে চলতে পারি না। আমি যে নিজেই জানি না মা, তোমায় কি বলবো বলো তো। হে ভগবান, এ কি শাস্তি দিলে। এগিরে অমল, এই ভর দুপুরে গোটা পরিবার নিয়ে কোথায় চললি? আর দুঃখের কথা কি বলবো নির্মলদা, সবই আমাদের পোড়া কপাল গো। কেন কেন রে, কি হয়েছে? আর বলো কেন দাদা, গ্রামের মহাজন হরেন মুৎসুদ্দির কাছে বাবা কোন কালে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু বহু চেষ্টা করেও সেগুলো শোধ করতে পারেনি। আর 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 তাই মহাজন তার লোক পাঠিয়ে আমাদের ঘর বাড়ি দখল করেছে। আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করেছে বাবা। এবার যে কোথায় মাথা গুঁজার ঠাঁই হবে কি জানি। আহা গো, এ তো খুবই শোচনীয় ব্যাপার ভাই। বুড়ো বাপ মা দুটোকে নিয়ে তুই কোথায় ঠোকর খেয়ে বেড়াবি বলতো? আর কি বলবো দাদা, সেই প্রভাতপুর গ্রামে মায়ের মামার বাড়ি, সেই দিকেই চলেছি। প্রভাতপুর? সে তো এখান থেকে প্রায় 10 ক্রোশ দূর হবে। এই চড়া রোদে এত দূর পথ তুই যাবি কি করে? নির্মলদা, আর কি করব বলো তো, বিপদের সময় আর কে আমাদের ঠাঁই দেবে বলো। হেই শোন, মদনপুর গ্রামের শেষ প্রান্তে আমার একটা ছোট্ট ঘর রয়েছে। যদি তোদের আপত্তি না থাকে তোরা আপাতত সেই ঘরেই থাকতে পারিস, কিন্তু মাসে যাই হোক একটা কিছু ভাড়া দিয়ে দিস, তাহলেই হবে। হ্যাঁ, আপত্তি? কিসের আপত্তি নির্মলদা? এ তো আমাদের সৌভাগ্য। কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো। আরে ধুর, আর এমন কি, বলছিলাম কাকু, যদি কিছু অগ্রিম ভাড়া পাওয়া যেত। হ্যাঁ 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 বাবা, এই নাও, আমার কাছে 20 টাকাই রয়েছে। তোমার জন্য আজকে আমাদের গাছতলায় আর থাকতে হবে না। সত্যি বাবা, তুমি মানুষ নও গো, সাক্ষাৎ দেবদূত, সাক্ষাৎ দেবদূত। নির্মল অমলের পরিবারকে নিয়ে মদনপুর গ্রামের শেষ প্রান্তের একটা ঘরে নিয়ে গিয়ে হাজির করল। ছোট্ট একচালার ঘর, ঘরের সামনে একটা পুকুর। ঘরে অমলদের থাকার বন্দোবস্ত করে দিয়ে নির্মল বিনয়ের সাথে বলল, এই ছোট্ট ঘর, তোদের 3 জনের হয়তো একটু অসুবিধাই হবে, তবু কষ্ট করে থাকিস, এই আর কি। কি যে বলো নির্মলদা, ভিটে মাটি ছাড়া হয়ে ভেবেছিলুম আজ হয়তো গাছতলায় থাকতে হবে। সত্যি তোমাকে দেখেই বোঝা যায় যে পৃথিবীতে এখনো কত ভালো মানুষ রয়েছে। ভগবান ছেলেটার মঙ্গল করুক। মাথার ওপর ছাদ তো হলো, কিন্তু এবারে পেটে কি দেবে? ও তুমি ভেবো না গিন্নি, আসার পথে তো দেখলাম গ্রামে প্রচুর জমি রয়েছে, একটা না একটা কাজ ঠিক জুটে যাবে গো। হ্যাঁ গো মা, বাবা আর আমি মিলে গায়ে গতরে খেটে ঠিক সংসারের হাল ধরবো দেখো। সত্যি নির্মলদা মানুষ তো নন, দেবতা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। চল চল, রাত হলো, এবার সকলে ঘুমিয়ে পড়ি। সারাদিন পথ চলে বড্ড ক্লান্ত লাগছে। ও খোকা, দৌড়টা একটু লাগিয়ে দে তো। এসো আমার কাছে, এসো। এ কি, এই রাত দুপুরে গাছের নিচে বসে বউটা কি করছে? আর আমায় হাতছানি দিয়ে ডাকছে কেন? হ্যাঁ, কি হলো? এসো বলছি, এসো। গিয়ে দেখবো ডাকছে কেন। না বাবা, রাতের সময়, তার উপরে আমরা নতুন এসেছি, কোন ঘরের বউ কে জানে। না না, যেচে বিপদ ঘাড়ে নিয়ে কোনো কাজ নেই। এই অমল, কি করছিস কি? আয়
এসে শুয়ে পড়। হ্যাঁ বাবা, আসছি। ও হে মশাই, এই গ্রামে নতুন বুঝি, আগে কখনো দেখিনি, তাই বলছিলাম আর কি। আগে হ্যাঁ, এই তো গতকালকেই এসেছি আমরা। ঠিক ধরেছি। তা তোমরা কার বাড়ির কুটুম গো? না না, আমরা কুটুম বাড়ি আসিনি, আমরা ভাড়াটে হয়ে এসেছি। ভাড়া? বাবা, এই গ্রামে আবার কে বাড়ি ভাড়া দিলে? হ্যাঁ, ওই যে ওই গ্রামের শেষ প্রান্তের বাড়িটা, আরে ওই যে নির্মল সাহার বাড়ি, ওই বাড়িতেই ভাড়াটে হয়ে এসেছি আমরা। কি নির্মল সাহার বাড়িতে? হ্যাঁ, কেন বলুন তো, কি হয়েছে? না না, ও কিছু নয়। ব্যাপারটা কি বলতো খোকা? কি জানি বাবা, এ পাতি হিংসে ছাড়া আর কি বলো তো। চলো। অমল আর তার বাবা মিলে সারাটা দিন কাজের জন্য অনেক ঘুরল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। অবশেষে বিষণ্ণ মনে সাথে রাখা কয়েকটা টাকা দিয়ে সামান্য চাল ডাল কিনে যখন বাড়িতে ফিরল, তখন রাত নেমেছে। কি গো, কাজের কিছু ব্যবস্থা হলো? আর কোথায় গিন্নি, কত লোকের কাছে গেলাম, কিন্তু কেউ একটা কাজ দিলে না। ধুর, কিছুই হলো না। যা টাকা আছে তাই দিয়ে বড় জোর দিন তিনেক চলবে, তারপরে যে কি হবে কে জানে। অত ভেঙে পড়িস নে খোকা, ভগবান কিছু না কিছু ঠিক ব্যবস্থা করবেন, দেখবি। আয় আয়, দুটো চাল ফুটিয়ে দি, খেয়ে নে। সেই কোন সকালে বেরিয়েছিলি। কি জানি কপালে কি লেখা আছে। গ্রামে নতুন বলে কেউ কাজ দিল না, কালও যদি কাজ না পাই তাহলে কি হবে কে জানে। অমল, এই অমল। কে কে কে? এদিকে এসো, এসো এদিকে। সত্যি একটা আজব গ্রাম বটে। দিনের বেলায় লোকজন কথা বলতে বলতে উঠে চলে যায়, রাতের বেলায় মেয়ে বউ এসে যেচে কথা বলতে আসে। অমল, একটিবার আমার কথা শুনে যাও না, এসো বলছি। ও বাবা, এ তো মহাবিপদ দেখছি। যাই গিয়ে দেখি তো বউটা কি বলতে চাইছে, নইলে যদি গ্রামের কেউ ডাকাডাকি শুনে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হবে। তুমি আমায় ডাকছিলে? তুমি কে বলো তো? আমি মাধবী। কাল থেকে আমি তো তোমায় ডাকছিলাম, তোমায় তো আগে কখনো দেখিনি এখানে। তা দেখবে কি করে, আমরা তো কাল রাতেই এখানে এসেছি, আর কাল রাতেই তোমায় দেখেছিলাম। কাল কতবার ডাকলাম তোমায়, এলে না কেন? সত্যি তোমাদের গ্রামের লোকগুলো তো ভারী অদ্ভুত, কেউ কথাই বলতে চায় না, আবার কেউ কেউ আবার রাত দুপুরে যেচে কথা বলে। কি করব বলো তো, সারাক্ষণ একা একা থাকি, তাই নতুন লোক পেলে কথা বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু তুমি থাকো কোথায়, আর রাত দুপুরে এরকম ঘুরে বেড়াচ্ছ কেন? আমি আমি তো এখানেই থাকি, সারাদিন তো আর ফুরসত হয় না, তাই রাতের বেলায় ঘুরে বেড়াই। তা তুমি ওখানে অমন মনমরা হয়েছিলে কেন? আর দুঃখের কথা কে শুনবে। ওইদিকে মহাজন আমাদের ভিটে মাটি কেড়ে নিল, আর এদিকে গ্রামে নতুন বলে কেউ কাজ দিতে চায় না। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন রাতে মাধবী দাঁড়িয়ে থাকে আর অমল গিয়ে অনেকক্ষণ ধরে দুজনে গল্প করে। এদিকে কাজ না পেয়ে দুশ্চিন্তায় তখন অমলের হাল বেহাল। সেদিন সে যেতেই মাধবী বলল, কি হলো অমল, আজকে কাজের ব্যবস্থা হলো? না গো, ঘরে জমানো টাকা প্রায় শেষ, কাল থেকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এই যে এই নাও অমল,
এটা রাখো, হয়তো এটা দিয়ে তোমাদের কিছু উপকার হতে পারে। এ কি, এটা যে সোনার হার! না না না, আমি এটা নেব না। ও মা, নেবে না কেন গো? এই সোনার হার আমার কোনো কাজের নয়, কিন্তু তুমি এটা বাজারে বন্ধক রাখলেও কিছু টাকা পাবে, আর সেটা দিয়ে সংসারে সাহায্যও করতে পারবে। ছি ছি, আমি তোমায় চিনি না, জানি না, তোমার থেকে হার নেব কেন? কে বললো চেনো না? এই যে কয়েকদিন ধরে আমরা যে কত গল্প করছি, সুখ দুঃখ ভাগ করে নিচ্ছি, তা বুঝি কিছুই না? কিন্তু তুমি এত দামি জিনিস আমায় কেন দিচ্ছ বলো তো? হয়তো তুমি একজন বিশ্বাসী আর সৎ ছেলে, তাই। এবার আর কথা না বাড়িয়ে যাও, এবার অনেক রাত হলো। সত্যি, যেখানে এখন কোনো আপন মানুষ সাহায্য করে না, সেখানে দুদিনের আলাপে কেউ এত দামি জিনিস দিয়ে উপকার করে? সত্যি, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। এই যে অমল, সব ঠিকঠাক তো? ইয়ে